মামা, একটা সিগারেট দেন তো। এই নাও মামা। নিন, টাকা নিন। 500 টাকার নোট দিয়ে বললাম। মামা কেবল দোকান খুলেছি, খুচরা টাকা নাই তো, আপনি খুচরা করে দিয়ে যান। আচ্ছা, লাগবে না, রেখে দেন। কিন্তু মামা। আরে রেখে দেন তো। আমি কি আজকে প্রথম এখান থেকে সিগারেট নিচ্ছি নাকি? পরে দরকার পড়লে নিয়ে যাব, অসুবিধা কোথায়? আচ্ছা ঠিক আছে মামা, এই তো লাইটারটা দেন তো। নিন। লাইটার দিয়ে বললাম। তারপর অনেক সিগারেট ধরিয়ে সোজা হাঁটতে লাগলো। ওহে, আপনাদের তো পরিচয় দেয়া হয়নি। আসেন এবার পরিচয়টা দিয়ে নেওয়া যাক। ছেলেটার নাম অনিক শিকদার। মা বাবা অনেক আদর করে ছেলের নামটা রেখেছিল, কিন্তু এলাকার লোকজন সবাই তাকে বখাটে নামেই জানে। মারামারি, খুন খারাপি, রাহজানি এসব যেন তার হাতের ময়লা। মারামারি, খুন খারাপি করতে তার একটু দ্বিধাবোধ লাগে না। অনেক এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। টানা 3 বছর হলে একই ক্লাসে পড়ে আছে, কোনো উন্নতি নেই। সে বছরে 365 দিনের মধ্যে হাতে গোনা 6 থেকে 7 দিন কলেজে যায়। আজ কিভাবে যেন অনেক কলেজের দিকে যেতে লাগলো, কিন্তু তার ঘাড়ে কোনো ব্যাগ নেই, হাতে কোনো খাতা নেই, পকেটে কোনো কলম পর্যন্ত নেই। শুধু হাতে সিগারেট নিয়ে টানতে টানতে কলেজের ভিতরে যাচ্ছে। কলেজে প্রিন্সিপাল তাকে কিছু বলার সাহস পায় না, কারণ প্রিন্সিপাল তাকে অনেক ভয় পায়। একদিন তার একটা ক্লাস টিচার তাকে ক্লাসের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছিল, কিন্তু সে উল্টো সেই ক্লাস টিচারকে পুরো ক্লাসে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। ভাবা যায়? যাই হোক, বাদ দেই সেসব কথা, গল্পে ফিরে আসা যাক। অনেক কলেজের ভিতরে ঢুকে তার বন্ধুদের কাছে গেল। তার বন্ধুদের কাছে গিয়ে বলল, কিরে, তোরা কেমন আছিস সবাই? আমরা তো অনেক ভালো আছি, কিন্তু তোর কোনো খোঁজ খবর নেই। সারাদিন কোথায় থাকিস কিছুই তো বুঝি না। আমাদের সাথে কি তোর দেখা করতে ইচ্ছে হয় না? আর বলিস না, কলেজে আসতে মন চায় না। তো কি করতে মন চায় শুনি? আচ্ছা বাদ দে তো এসব। আজ কলেজে অনেক নতুন নতুন স্টুডেন্ট দেখছি, ব্যাপার কি? সে কি, তুই কিছু জানিস না? আজ তো বছরের প্রথম ক্লাস হবে নতুনদের। ও তাই বলি, নতুন নতুন স্টুডেন্ট কলেজে কি করছে? তুই তো কলেজে আসিস না, জানবি কি করে? আচ্ছা চল তো একটু কলেজটা ঘুরে দেখি। অনেকদিন হলো তো কলেজে আসি না। আচ্ছা ঠিক আছে, চল। তারপর সবাই মিলে কলেজ ঘুরতে লাগলো। আজ কলেজ বছরের প্রথম ক্লাস হবে, আর সেটা অনেক জানে না। তাহলে আপনারাই ভেবে দেখেন সে কেমন ছাত্র। তারপর সবাই মিলে ঘুরতে ঘুরতে ক্যান্টিনে গেল। ক্যান্টিনে গিয়ে সবাই মিলে বসে আছে। হঠাৎ এমন সময় কে যেন অনেকের পিছনে এসে দাঁড়িয়ে অনেককে বলল, হ্যালো, আমি আনিকা। আপনার নামটা জানতে পারি? অনেক পিছনে না তাকিয়েই নাম বললাম। বাহ, দুজনের নামের মধ্যে অনেক মিল আছে তো দেখছি। আচ্ছা, আপনি কি এবার সেকেন্ড ইয়ারে? পিছনে ফিরে বললাম। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি বন্ধু হতে পারি? সরি, পারবো না। কেন, বন্ধু হলে সমস্যা কোথায়? এই মেয়ে, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, আপনাকে বললাম তো বন্ধু হতে পারবো না। তো কি চান এখন? আনিকা অনেক সুন্দরী একটা মেয়ে। অনেক ছেলে তার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সে ভুলেও কোনো ছেলেকে পাত্তা দেয় না। আজ নিজে থেকে সে একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে গেল, আর সেই ছেলেটা তার সাথে এমন ভাবে কথা বলল। আনিকা তো কিছুতেই মেনে নিতে পারছে না। আনিকা রাগে ফেটে যাচ্ছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর আনিকা বলল, কি চাই মানে? আমি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে, আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন মানে? তো আপনার সাথে কিভাবে কথা বলতে হবে? হ্যাঁ, আমার সাথে তোমাকে বন্ধুত্ব করতে হবে। ধুর, অনেকদিন পর কলেজে আসলাম, মুডটাই নষ্ট করে দিল। ধ্যাত, আর ভালো লাগে না। তাই বলে অনেক সেখান থেকে চলে গেল। আর এদিকে আনিকা ভাবতে লাগলো, ওহে চান্দু, এই এলাকার যত ছেলে আছে সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চায়। তুই কোন মহারাজা, হ্যাঁ, যে আমার সাথে বন্ধুত্ব করতে পারবি না? ভালোই ভালোই বন্ধুত্ব করতে চাইলাম দেখে, তাই না? নিজেকে কি ভাবিস, হ্যাঁ? তুই আজকে আমার বন্ধুত্ব গ্রহণ করলি না, দেখিস একদিন তোকেই আমি আমার হাজবেন্ড বানাবই। এটাই আমার চ্যালেঞ্জ। তাই বলে আনিকা তার ক্লাসের জন্য
আজ বছরের প্রথম দিন, তাই ক্লাসে পরিচয় পর্ব চলছে। ক্লাসে টিচার একে একে সবার পরিচয় নিল, কিন্তু অনেকে থেকে পরিচয় নিল না। এটা দেখে আনিকা অনেক অবাক হয়, কারণ সে ভাবছে ক্লাসের সবার পরিচয় নিল, কিন্তু তার কোনো পরিচয় নিল না। এর মানে এর মধ্যে কোনো না কোনো কারণ আছে অবশ্যই। প্রথম দিন, তাই বেশি ক্লাস হলো না। পরিচয় পর্ব শেষ করে কলেজ ছুটি হয়ে গেল। কলেজ ছুটি হওয়ার পর সবাই যে যার মতো বাসায় ফিরতে লাগলো। অনেক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ এমন সময় তার পেছনে একটা গাড়ির হর্ন শুনতে পায়। পিপ 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 পিপ। অনেকটা রেগে যায়। সে ভাবছে কে এত হর্ন দিচ্ছে। এটা ভেবে অনেক পিছন দিকে তাকায়। পিছনের দিকে তাকিয়ে দেখে গাড়ির মধ্যে একটা সুন্দরী মেয়ে বসে, কিন্তু তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। একটু পর আনিকা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলল, এই যে মিস্টার, কি সমস্যা? রাস্তার মাঝখান দিয়ে এভাবে হেঁটে যাচ্ছেন কেন? আর মানুষ চলাচল করবে না? অনেক আনিকাকে চিনতে পারছে না। কারণ তখন কথা বলার সময় অনেক মাথা নিচু করে কথা বলছিল, তাই মুখটা দেখতে পায়নি। অনেককে চুপ করে থাকতে দেখে আনিকা বলল, কি ব্যাপার, এভাবে চুপ করে আছেন কেন? কথা বলতে জানেন না নাকি? সরি, আসলে বুঝতে পারিনি। বুঝতে পারেননি নাকি গাড়িতে সুন্দর মেয়ে দেখে লোভ সামলাতে পারেননি? এই মিস, মুখ সামলে কথা বলেন। আমি মিথ্যা কি বললাম? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে সব ছেলেরাই একটু একটু এমন করে, এটা বলতে হবে না। অনেক এবার কোনো কথা না বলে সোজা হাঁটা ধরলো সেখান থেকে। আনিকা তখন আর কিছু বলল না, কারণ একদিনে বেশি কিছু করা যাবে না। আর তাই আনিকা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে বাসায় চলে গেল। অনেক বাসায় গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে আনিকার ফোনটা বেজে ওঠে। হ্যালো ভাইয়া, আপনি কোথায় আছেন এখন? ওপাশ থেকে একটা মেয়ের কান্নার শব্দে কথা শুনতে পেয়ে অনেক বলল, আমি বাসায় আছি, কিন্তু আপনি কে আর কান্না করছেন কেন? ভাইয়া, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। আমি যাকে ভালোবাসতাম সে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে একটা নিস্তব্ধ বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর সেখানে সে সহ তার আরো 3-4 বন্ধু মিলে আমাকে গ্যাং রেপ করতে চেষ্টা করেছিল ভাইয়া। কিন্তু আমি অনেক চেষ্টা করে সেখান থেকে পালিয়ে এসেছি। ওরা আমাকে খুঁজতেছে ভাইয়া। যদি ওরা আমাকে পায় তাহলে খুন করে ফেলবে আমাকে। এখন আপনি আমাকে বাঁচাতে পারেন ভাইয়া। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? এই তো 3 রাস্তার মোড়ে আছি। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করেন, ওইখানে পশ্চিমে রাস্তা ধরে একটু সামনে গিয়ে বামে একটা বাড়ি পড়বে। সেই বাড়িতে গিয়ে আমার নাম বলবেন, তাহলে আপনাকে সেখানে আশ্রয় দেওয়া হবে। আর আমি এখনই আসতেছি। ঠিক আছে ভাইয়া। তাই বলে অনেক ফোনটা রেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। তারপর অনেক মেয়েটাকে নিয়ে সোজা সে ছেলেদের কাছে যায়। তারপর সে ছেলেদেরকে বলে, কিরে, তোরা নাকি এর সাথে অসভ্যতামি করতে চেয়েছিলি? কে বলছে আমরা অসভ্যতামি করতে চেয়েছিলাম? আমরা তো একটু মজা করতে চাইছিলাম, তাই বলে সবাই হাসাহাসি করতে লাগলাম। আমার মনে হয় তোরা ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কি বলছিস। ও বাবা, আমার ভয় করছে। এই তোরা কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। তাই বলে সবাই হেসে উড়িয়ে দিলাম কথাটা। তোদের কি আমাকে দেখে ভয় হচ্ছে না? কে বেরে তুই? আর তুই একা এসেছিস? দেখেছিস আমরা কয়জন? আমার মনে হয় তোরা এই অনিকের নাম শুনিসনি। কি? কে অনিক? তুই? অনিক কি এতই সস্তা জিনিস যে কিভাবে আমাদের কাছে আসবে? তারা অনেকের নাম শুনেছে কিন্তু কোনোদিন চোখে দেখেনি, আর তাই এসব কথা বলছে। আচ্ছা দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। তাই বলে অনেক সবার উপরে ঝাঁপিয়ে পড়ে, সবাইকে একেবারে শেষ করে দিল। সবাইকে মেরে ফেলার পর অনেক মেয়েটাকে মেয়ের বাসায় চলে গেল। মেয়েটা অনেক ভয় পেয়েছিল, কিন্তু তার সাথে সে অসভ্যতামি করতে চেয়েছিল সেটা ভেবে তার ভয়টাকে কাটিয়ে দিল। এরপর অনেক মেয়েটিকে তার বাসায় ড্রপ করে দিয়ে সে তার নিজের বাসায় চলে যায়। কিছুদিন পর অনেকেই যেন একটা কাজে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় গিয়ে আটকা পড়ে জ্যামের জন্য। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। অনেক চেষ্টা করছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য,
কিন্তু জ্যামের কারণে যেতে পারছিল না। অনেক জ্যাম ছোটার অপেক্ষায় ছিল। অনেকের পাশেই আনিকাও জ্যামে আটকা পড়েছে। আনিকা অনেককে লক্ষ্য করে তার সাথে কথা বলতে চাইলো, কিন্তু অনেক এখানে তাকে কোনো পাত্তাই দিল না। আনিকা এবার প্রচন্ড রেগে গেল। সে ভাবছে, কিসের তো অহংকার, হ্যাঁ? আমার মতো একটা সুন্দরী মেয়ে তার সাথে কথা বলতে চাই, আর সে আমাকে পাত্তাই দিল না। তোকে আমি শায়েস্তা করেই ছাড়বো। তোকে যদি আমি আমার বশে আনতে না পারি, তাহলে আমিও চেয়ারম্যানের মেয়ে নই। আনিকা এটা ভেবে বলছে আজকে ওকে একটা শায়েস্তা করতেই হবে। তাই বলে আনিকা অনেকের পিছু নেয়। অনেক যেতে যেতে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। নিস্তব্ধ এলাকা, ঘন জঙ্গল, তার মধ্যে কোনো বসতি ছিল না। আশেপাশে কোনো বাড়ি নেই। অনেক যেতে যেতে একটা বাড়ির সামনে গাড়ি রেখে বাড়ির ভিতরে চলে গেল। আনিকা তাই দেখে অনেকের পিছনে পিছনে গেল। আনিকা দেখতে পেল ঘরের মধ্যে একজনকে একটা চেয়ারে দড়ি দিয়ে বাঁধা। পাশে আরো কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। অনেক কিছুক্ষণ কি যেন বলল, তারপর হঠাৎ করে কোমর থেকে একটা চাকু বের করে সোজা লোকটার বুকের মধ্যে ঢুকিয়ে দিল। এটা দেখে আনিকা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবছে, এটা আমি কাকে দেখছি? এটা কি সেই অনিক যাকে কলেজের সবাই ভদ্র চোখে দেখে? অনিককে দেখে সবাই কত ভদ্র ভাবে, আর তার ভদ্রতার আড়ালে এমন হিংস্রতা লুকিয়ে আছে। আনিকা এতদিন অনিক নামের একটা বখাটেকে জানতো। এলাকা সবার মুখে শুনেছি সে বখাটের নাম। শুনেছিল অনেক অনেক খারাপ একটা ছেলে। সে সারাদিন মারামারি খুন খারাপি করে বেড়ায়। আমি আজ যাকে দেখছি, তাহলে এই সেই অনিক যাকে সবাই বখাটে নামে জানে। আমি কোনোদিন ভাবতেও পারিনি অনিক এমন বখাটে বেরোবে। আনিকা এসব ভেবে যাচ্ছিল। আনিকা না চাইতেও তার মনের মধ্যে অনেকের জন্য ঘৃণা জমতে লাগে। আনিকা এখন অনেককে অনেক ঘৃণা করে। আনিকা সেখান থেকে সোজা তার বাসায় চলে যায়। আনিকা অনেকের এরূপ কিছুতেই মেনে নিতে পারছিল না। এর কিছুদিন পর অনিকা একটা দোকানে বসে সিগারেট খাচ্ছিল। তখন তার পাশ দিয়ে হাসান যাচ্ছিল। হাসানকে দেখে অনেক বলল, কি রে, কোথায় যাস এভাবে? ওহ, তুই এখানে? আর আমি তোকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। কেন রে, আমাকে এভাবে খোঁজার কারণ কি? কেন, তুই কিছু জানিস না? আমি আবার কি জানবো? আরে, সামনে তো কলেজের অনুষ্ঠান। কলেজে কিসের অনুষ্ঠান? আরে এমনি, কলেজে কুইজ প্রতিযোগিতা হয়েছিল, তাই পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আর অনুষ্ঠানে যেন ভালো মতো হয়, সেই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। তো ভালো কথা, তোরা কাজ করবি, অসুবিধা কোথায়? আর আমি এইসবের ভিতরে নাই। আমার এসব একদম ভালো লাগে না। না রে দোস্ত, তোকেও আমাদের সাথে থাকতে হবে। আরে, তুই তো জানিস আমার ওসব ভালো লাগে না, তাহলে কেন এভাবে বলছিস? আরে, আমরা তো একা সবকিছু সামলাতে পারবো না, তোকে থাকতে হবে দোস্ত। প্লিজ না করিস না, এইটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যা। তো কাকে কাকে দায়িত্ব দিয়েছে? আমাকে, সজল, রাব্বি, সুমন, রোকন, বাপ্পি, রাকিব, আনিকা আর তুই, আমাদের সবাইকেই থাকতে হবে। আচ্ছা, এই অনিকাটা কে রে? কেন, তুই জানিস না? আমি কি করে চিনবো? ও হ্যাঁ, তাই তো, তুই তো কলেজে যাস না, চিনবি কিভাবে? আরে, এটা হলো আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে আনিকা। ও আচ্ছা, ভালো। তাই বলে অনিক সেখান থেকে চলে গেল। অনিককে কেউ বোঝে না। সে কখন কি করে কেউ জানে না, বা কেউ জানার বা বোঝার চেষ্টা করে না। অনেকের যখন যা মন চায় তখন তাই করে, আর তাই কেউ তাকে বিরক্ত করে না। এদিকে হাসানও সেখান থেকে চলে গেল। কলেজে অনুষ্ঠানের আগের দিন হাসান অনেককে ফোন করে বলল, হ্যালো দোস্ত, কোথায় তুই? এই তো বাসায় আছি। কেন রে? তাড়াতাড়ি কলেজে চলে আয়। এখন এই সময় কলেজে কেন? আরে, তুই কি ভুলে গেলি কালকে কলেজের অনুষ্ঠান? তো সবকিছু ব্যবস্থা করতে হবে না? এখনই যেতে হবে? হ্যাঁ, এখনই চলে আয়, আমরা কলেজে আসছি। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসতেছি। ফোনটা কেটে দিয়ে অনেক চলে গেল কলেজে। কলেজে গিয়ে সবাই মিলে আয়োজনের সব ব্যবস্থা করছে। এরপর সবাই মিলে কাজ ভাগাভাগি করে নিল।
সবাই ভাগাভাগি করে নেওয়ার শেষে হাসান অনিককে বলল, আচ্ছা অনেক, তুই আর আনিকা বাজার করে নিয়ে আয় তো। কেন রে, আমি এখানে থাকি না? আরে যা তো, দুজনে বাজার করে নিয়ে আয়। দেখছিস তো আমরা সবাই কাজ করছি, তুই ওর সাথে যা। ওকে। তাই বলে সবাই যে যার মতো কাজে লেগে পড়ল। এদিকে অনিক এবং আনিকা একা রয়ে গেল। আনিকা অনিককে একা পেয়ে বলল, এই যে বখাটে অনেক। অনিক আনিকার মুখে তার এই নাম শুনে একটু অবাক হয়ে যায়, কারণ কলেজে কেউ তার এই নাম জানে না। কলেজে সবাই তাকে অনেক ভালো জানে। আনিকার মুখে এমন কথা শুনে অনিক তাকে বলল, এই যে মিস, আমি বখাটে না। কে বখাটে আর কে বখাটে না সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি খুনি একটা, আমি সব জানি। আপনি কথায় কথায় মানুষ খুন করেন। অনিক আনিকার মুখে এমন কথা শুনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আনিকা তাই রেখে আবার বলল, আমি কোনো বখাটের সাথে বাজার করতে যেতে পারবো না। পারবেন না কেন? আমি যে আপনার সাথে যাব, কে জানে আপনি আমাকে খুন করবেন না বা কিডন্যাপ করে নিয়ে যাবেন না। যদি আমাকে মেরে ফেলেন তখন আমি কি করব? আর তাই আমি একটা খুনির সাথে বাজারে যেতে পারবো না। আনিকা ভয়ে ভয়ে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। এদিকে অনিকের মনের কোনো পরিবর্তন নেই, সে যেমন ছিল তেমনই রয়ে গেল, কারণ তাকে রোজই বখাটে নাম শুনতে হয়, আজকের প্রথম না। আর তাই সে আনিকার কথা কিছু মনে করেনি। এদিকে অনিকের উপর যেহেতু বাজারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই অনিক একাই বাজার করতে চলে গেল। অপরদিকে আনিকারও কোনো একটা কাজের জন্য বেরিয়ে পড়লো। আনিকা তার বাবার গাড়ি নিয়ে কাজে বেরিয়ে পড়লো। রাস্তায় যখন আনিকা জ্যামে আটকা পড়লো, তখন আনিকার কাছে একটা ছোট্ট মেয়ে এসে বলল, আপা ফুল নেবেন? ফুলগুলো কত করে পিস? 10 টাকা করে আপা। আচ্ছা তাহলে আমাকে 10টা ফুল দাও। এই নিন আপা। এই নাও টাকা। তাই বলে 500 টাকার নোট বের করে দিলাম। আপা আমার কাছে তো ভাঙতি নাই। আচ্ছা সমস্যা নেই, ওইটা তোমার কাছে রেখে দাও। ঠিক আছে আপা। তারপর মেয়েটি সেখান থেকে চলে যায়। এদিকে আনিকা সেখান থেকে চলে যায়। ঘটনাক্রমে মেয়েটি অনিকের কাছেও যায়। আনিকা সেটা লক্ষ্য করে অনিকের দিকে এগিয়ে গেল। তারপর আনিকা লক্ষ্য করলো অনিক মেয়েটিকে বলছে, কি অবস্থা রিয়া? এই তো ভাইয়া, খুব ভালো। তোমার কি অবস্থা? এই তো তোমাদের দোয়ায় আছি। আচ্ছা সবাইকে ডেকে নিয়ে আসো, খেতে যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু অপেক্ষা করো। আচ্ছা। তারপর মেয়েটিকে সব ছেলে মেয়েদের ডেকে নিয়ে আসলো, যারা রাস্তায় ফুল বিক্রি করে। এটা দেখে তো আনিকা পুরো অবাক হয়ে যায়। আনিকা অবাক হয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। এরপর অনিক তাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো আর সবাইকে পেট পুরে ইচ্ছা মতো খাওয়ালো। অনিক নিজেও পেট পুরে খেয়ে নিল। এরপর অনিক তাদের সাথে অনেকক্ষণ গল্প করলো। অনিক তাদের সাথে অনেকক্ষণ গল্প করার পর তাদেরকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। সেটা দেখে তো আনিকা আরো অনেক বেশি অবাক হয়ে যায়। এটা সেই কাকে দেখছে? এটা কি সেই অনিক যে বখাটে? এটা কি সেই অনিক যে কথায় কথায় মানুষ মেরে ফেলে? আনিকার মাথায় সব প্রশ্ন ঘোরাফেরা করছে। এরপর আনিকা চিন্তা করলো ওই বাচ্চাগুলোকে ধরে অনিকের পরিচয় জানতে হবে। এরপর আনিকা অনিককে চলে যেতে দেখে ভাবলো এবার বাচ্চাগুলোকে ধরে তার পরিচয় জানতে হবে। কথা মতো আনিকা ওই বাচ্চাগুলোর মধ্যে একটা মেয়েকে ডেকে বলল, এই বাবু শোনো, জি আপা বলে। ওই ছেলেটা কে যে তোমাদের খাবার খাওয়ালো আবার টাকা দিল? ও ওইটা তো আমাদের অনিক ভাইয়া। ওই যে বস্তিটা দেখছেন, আমরা সবাই ওখানেই থাকি। অনিক ভাইয়া প্রায় প্রতিদিনই আমাদের কাছে আসে। অনিক ভাইয়া আমাদের খাবার কিনে দেয়, অনেক রকম খেলনা কিনে দেয় জানেন। অনিক ভাইয়া আমাদের পড়াশোনা করার জন্য একটা স্কুলের ব্যবস্থা করে দিয়েছে। আমরা সবাই সেখানেই পড়াশোনা করতে পারি। খুব ভালো তো। হ্যাঁ আপা, অনেক ভালো। কিন্তু ভাইয়াটার না অনেক কষ্ট জানেন। তার আবার কিসের কষ্ট? আপা, ভাইয়ার মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাইয়া মাঝে মাঝে অনেক কান্না করে। ভাইয়ার যখন কষ্ট হয় তখন আমাদেরও অনেক কষ্ট হয়। আমি প্রায় প্রতিদিনই চুপি চুপি দেখি ভাইয়ার কান্না করা। পিচ্চি মেয়েটার মুখে অনিকের এমন কথা শুনে কখন যে আনিকার চোখ দিয়ে পানি ঝরে পড়লো সেটা সে বুঝতেও পারেনি।
আনিকার অনিকের প্রতি এক অজানা ভালো লাগা কাজ করতে শুরু করে তখন থেকে। আনিকা কেমন যেন মায়ায় বন্দী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপর আনিকা সেখান থেকে চলে যায়। অনুষ্ঠানের দিন খুব সকালে আনিকা তাড়াতাড়ি করে কলেজে চলে যায়। চলে আসে। আনিকা কলেজে এসে অনেকের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ সময় পেরিয়ে গেল কিন্তু অনেকের কোনো দেখা নেই। এদিকে অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে কিন্তু তবু অনেকের কোনো দেখা মিলছে না। আনিকার এখন কেমন যেন অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না। আনিকা ভাবছে অনেক এখনো কেন কলেজে আসলো না। এরপর আনিকা হঠাৎই হাসানকে দেখতে পায়। আনিকা হাসানকে দেখে ডেকে বলল, হাসান, অনেক কোথায়? সে তো অনুষ্ঠানে আসবে না। কেন আসবে না কেন? তার তো এসব অনুষ্ঠান ভালো লাগে না। যদিও অনুষ্ঠানে আসে তাহলে কিছুক্ষণ থেকেই চলে যায়। আচ্ছা, তুমি ওকে একটু আসতে বলো না। ওকে বলে কোনো লাভ হবে না, ও আসবে না। এটা শুনে আনিকার অনেক মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল আজকে অনেকের কাছে মাফ চাইবে কালকের ব্যবহারের জন্য, কিন্তু আজকে তার কোনো পাত্তাই নেই। আর আনিকার এসব ভেবে কোনো লাভও নেই, কারণ অনেক তাকে একদমই পাত্তাই দেয় না। এরপর খুব ভালো করে অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষে আনিকা হাসানের কাছে থাকে অনেকের নাম্বারটা নেয়। অনুষ্ঠান শেষে আনিকা হাসানের কাছ থেকে অনেকের মোবাইল নাম্বারটা নেয়। এরপর আনিকা ভাবে তার পরিচয় গোপন করে অনেকের সাথে ফোনে কথা বলবে। কথা মতো আনিকা বাসায় গিয়ে রাতে অনেকের ফোনে কল দেয়। অনেক তার ফোনে আননোন নাম্বার দেখে একটু অবাক হয়ে যায়। তারপর সে ফোনটা রিসিভ করে অনেক বলতে লাগলো, হ্যালো, কে বলছেন? আমি তোমার স্বপ্নের রানী বলছি। কেমন আছো আমার স্বপ্নের রাজকুমারটা? ওই কে আপনি? আর এসব কি ফালতু কথা বলছেন? আমি ফালতু কথা বলছি না গো, আমি তোমার রানী বলছি। তুমি আমাকে চিনতে পারছো না? সরি, আমি আপনাকে চিনতে পারছি না। আপনার পরিচয়টা দেন, না হলে আমি ফোনটা রাখলাম। আরে সত্যি বলছি, আমি তোমার রাজকুমারী। কেন আমাকে চিনতে পারছো না তুমি? শোনেন, আমার ফাইজলামো করার সময় নেই। যদি কিছু বলার থাকে সরাসরি বলে ফেলেন, আর না হলে ফোনটা রেখে দিলাম। আরে আরে, এত রাগ করো কেন? রাগলে কিন্তু তোমায় একটুও ভালো দেখায় না। ছেলেদের রাগ করা মানায় না। উল্টো মেয়েরা রাগ করবে আর ছেলেরা মেয়েদের রাগ ভাঙাবে। এই মিস, শুনেন, আপনার ফালতু বকবক শোনার সময় আমার নেই। বাই। আর ফোন দিবেন না। হ্যালো অনিক, এই অনিক, হ্যালো। যা, ফোনটা কেটে দিয়েছে। আনিকা এবার বেশ রেগে গেল। আনিকা অনেকের কাছে কোনোভাবেই পাত্তা পাচ্ছে না, না সামনাসামনি না পরিচয় গোপন রেখে। এবার সে কি করবে কিছু বুঝতে পারছে না। আনিকা এবার ভাবলো তার আসল পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করবে, যা হবার হবে, দেখা যাবে। এটা ভেবে আনিকা আবার ফোন করলো। কি ব্যাপার, আপনি আবার ফোন করেছেন? মানে কি? আরে অনিক, তুমি আমাকে চিনতে পারলে না? আমি আনিকা। কোন আনিকা? তুমি কয়টা আনিকাকে চেনো? হ্যাঁ, সরি, ভালো করে পরিচয় দেন না হলে কথা বলবো না। আরে কথায় কথায় এত রাগ করো কেন? হ্যাঁ, আরে আমি চেয়ারম্যানের মেয়ে। আমার কণ্ঠ শুনে আমাকে চিনতে পারছো না? সরি, আপনাকে চেনার জন্য আমি বসে নেই। কি বলার জন্য ফোন করেছেন সেটা বলেন। আনিকা অনেকের মুখে এমন কথা শুনে অনেক রেগে যায়। আনিকা মনে মনে ভাবছে, কিসের তো ভাব? হ্যাঁ, নিজে থেকে কথা বলতে গিয়েছি এই জন্য তার এত অহংকার দেখাতে হবে? আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয়? হ্যাঁ, কি হলো, আপনি কিছু বলবেন নাকি আমি ফোনটা রেখে দেব? আরে ফোনটা রাখবি কেন? কথা বলার জন্য ফোন দিছি না? তাহলে চুপ করে আছেন কেন? যা বলার তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। আচ্ছা, কালকে একটু কলেজে আসতে পারবে? না, কালকে একটু কাজ আছে, কাল কলেজে যেতে পারবো না। আচ্ছা, তাহলে অন্য কোথাও দেখা করতে পারবে? না, আমার হাতে একদম সময় নেই। আমি কারোর সাথে দেখা করতে পারবো না। বাই, কাজ করছি, এখন ডিস্টার্ব করবেন না। তাই বলে অনেক ফোনটা কেটে দিল। এরপর অনেক তার কাজে লেগে পড়লো। অপরদিকে আনিকা তো পুরোই রেগে শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আনিকা এখন যদি অনেককে সামনে পেত তাহলে তাকে লবণ ঝাল ছাড়াই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো।
আনিকা রেগে বোম হয়ে আছে। এদিকে পরের দিন সকালে চেয়ারম্যানের গোডাউনে এক ট্রাক সরকারি অনুদানের চাল আসবে, যা গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা, কিন্তু চেয়ারম্যান সেগুলো আত্মসাৎ করে। আর তাই জন্য পরের দিন সকালে অনিক এবং তার লোকজন গিয়ে রাস্তার মাঝখান থেকে অনুদানের গাড়ি লুটপাট করে নিয়ে যায়। এরপর সেই অনুদানগুলো এলাকার সব গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেয়। অপরদিকে চেয়ারম্যান যখন এই খবরটা জানতে পারে, তখন পুলিশের ফোর্স পাঠিয়ে অনেককে গ্রেফতার করায়। এ নিয়ে অনেকবার চেয়ারম্যান সাহেব পুলিশদের গ্রেফতার করায়, কিন্তু বারবারই সে কোনো না কোনোভাবে জেল থেকে বেরিয়ে আসে। কিন্তু এইবার একটু জটিলভাবে অনেককে গ্রেফতার করায়। পুলিশ তাকে জেলখানায় নিয়ে গিয়ে ইচ্ছামতো মারতে শুরু করে। তার কাছে থেকে অনুদানের ট্রাক কোথায় রাখা হয়েছে সেটা জানতে চায়, কিন্তু সে কিছুতেই বলে না। এদিকে অনেকক্ষণ পর চেয়ারম্যান থানায় এসে অনেকের কাছে গিয়ে বলল, কি রে, কেমন লাগছে মার খেতে? তোর লজ্জা করে না বারবার আমার সাথে এভাবে পাঙ্গা নিতে? আর কতবার জেলে আসতে চাস? আমিও তো বলি চেয়ারম্যান সাহেব, আর কত আমাকে এইসব পুলিশ দিয়ে গ্রেফতার করাবেন? সেই তো কিছুক্ষণ পর চলে যাব। অনেক ভালোই ভালোই বলছি, আমাদের অনুদানের চালের ট্রাক কোথায় রেখেছিস বলে দে, না হলে কিন্তু তুই আজকে জেলখানার মধ্যে শেষ হয়ে যাবি। আমিও দেখতে চাই কেমন আমাকে এই চার দেয়ালের মধ্যে বন্দি রাখতে পারেন। ওই ওর ইচ্ছা মতো পিটান, যতক্ষণ পর্যন্ত অনুদানের ট্রাক কোথায় রেখেছে না বলবে ততক্ষণ মারতেই থাকবেন। যদি মরে যায় সেই ব্যবস্থা আমি দেখব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনাকে সেটা চিন্তা করতে হবে না। আপনি এখন যান, আমি দেখছি ব্যাপারটা। তারপর চেয়ারম্যান সাহেব থানা থেকে চলে গেল। এদিকে পুলিশ ইন্সপেক্টর অনেককে মারতে শুরু করলো আবারও। অনেককে অনেকক্ষণ ধরে মেরে যাচ্ছিল, কিন্তু অনেকের মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি। চালের ট্রাক কোথায় রেখেছে কেউ জানে না। অনেক যে চালগুলো গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করে দিয়েছে সেটা কেউ জানে না। কিছুক্ষণ পর হঠাৎ করে থানার সামনে অনেকগুলো গাড়ির সাউন্ড। ইন্সপেক্টর দেখার জন্য জেলখানার ভিতর থেকে বাইরে বের হতে দেখে কমিশনার সাহেব থানার ভিতরে ঢুকছে। কমিশনারকে দেখে ইন্সপেক্টর স্যালুট করলো। আরে রাখো তোমার স্যালুট, অনেক কোথায়? স্যার, সে তো ভেতরে আছে, ওকে অনেক মারছে, কিন্তু ওর মুখ থেকে কোনো শব্দ বের করতে পারল না। কি, তুমি ওকে মেরেছ? তুমি কার পারমিশনে ওকে গ্রেপ্তার করে এনেছো? হ্যাঁ, গ্রেপ্তার করেছো তো করেছো, আবার মেরেছো? তোমার সাহস হলো কিভাবে আমার পারমিশন ছাড়া এসব কাজ করতে? চেয়ারম্যান তো তার নামে মামলা করেছে, আমি কি করবো? আর সে তো একটা বখাটে। কিন্তু স্যার, আপনি তার হয়ে কিছুই বুঝলাম না। তোমাকে এত কথা কে বুঝতে বলেছে? হ্যাঁ, তাড়াতাড়ি ওকে জেলখানা থেকে বের করো। আর এই নাও তোমার ট্রান্সফার পেপার, তোমাকে রংপুরে ট্রান্সফার করা হলো। আমার অপরাধটা কি? তুমি অনেককে গ্রেপ্তার করে গেছো, এটাই তোমার অপরাধ। তোমাকে নতুন ভেবে এখানে পোস্টিং দিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি তুমি এমন একটা কাজ করবে। তুমি তাড়াতাড়ি ওকে হাজত থেকে বের করে আনো। ঠিক আছে স্যার, দারোগা সাহেব ওকে বের করে নিয়ে আসেন। দারোগাকে উদ্দেশ্য করে বললাম। জি স্যার, আনছি। এরপর অনেককে হাজত থেকে বের করে আনা হলো। কমিশনার সাহেব অনেককে দেখে বলল, সরি অনিক, ও এখানে নতুন এসেছে, তাই তোমার ব্যাপারে কিছু জানে না। তুমি প্লিজ কিছু মনে করো না, আর তুমি এখন আসতে পারো। প্লিজ কারো উপর রাগ করে থেকো না। ঠিক আছে স্যার, মাঝে মাঝে থানার আবহাওয়া শরীরে না লাগলে না ভালো লাগে না। তুমি যে এসব কি বলো না। আচ্ছা বাসায় যাও, পরে কথা হবে তোমার সাথে। ঠিক আছে স্যার, আসছি তাহলে। ইন্সপেক্টর সাহেব, কি বুঝলেন না? জেনে শুনে কাউকে গ্রেফতার করতে নিয়ে বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্সপেক্টর এর শরীর রাগে ফেটে যাচ্ছে অনেকের হাসি দেখে। একে তো তাকে চেয়ারম্যানের কথা গ্রেফতার করে এনেছে, তারপর তাকে গ্রেফতার করার জন্য ট্রান্সফার হতে হলো, আবার সে তাকে নিয়ে মজা করছে। এদিকে অনেক থানা থেকে বাসায় চলে যায়। কমিশনার সাহেব থানা থেকে চলে যাওয়ার পর ইন্সপেক্টর দারোগাকে বলল, আচ্ছা দারোগা সাহেব, ও এমন কে যে কমিশনার সাহেব এসে আমার প্রতি এমন আচরণ করলো? স্যার, ও হচ্ছে অনেক, আমাদের অনেক।
সে বকাটে হলেও সেটা শুধুমাত্র সমাজের দুর্নীতিকারীদের জন্য। আমাদের মতো গরিবদের জন্য সে দেবদূত। সে সবসময় আমাদের মতো গরিবদের পাশে দাঁড়ায়। আমাদের যে কোনো সমস্যা হলে সে সেটা সমাধান করে দেয়। আর সমাজে খারাপ কাজ বন্ধ করার জন্য তাকে এই বাজে পথে আসতে হয়েছে। আর সে এমন বাজে কাজ করে বলেই সমাজের চোখে সে খারাপ। কিন্তু আমরা জানি স্যার, অনেক অনেক ভালো একটা ছেলে। তার মনটা অনেক নরম, সব কিছুই ঠিক আছে। কিন্তু একটাই কষ্ট জানেন, ওর বাবা মা ওকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছে। এরপর থেকে ছেলেটা সমাজের চোখে বেশি খারাপ হয়ে গেছে। সমাজের দুর্নীতিবাজরা তার নামে প্রায় মামলা করে যায়, যার জন্য তাকে প্রায় প্রায় থানায় আসতে হয়। কিন্তু তাকে কেউ থানায় আটকে রাখতে পারে না। সবকিছু ঠিক আছে, কিন্তু আমাকে ট্রান্সফার করানো হলো কেন সেটা জানতে পারি? আপনি তাকে মেরেছেন। হ্যাঁ, আপনার সব থেকে বড় ভুল এটাই যে আপনি চেয়ারম্যানের কথায় তাকে মেরেছেন। এই সামান্য ভুলের কমিশনার স্যার আমাকে এমন শাস্তি দেবেন? কমিশনার স্যারকে আপনি চেনেন না, আমরা চিনি। কমিশনার সাহেব অনেককে অনেক ভালোবাসি, কারণ অনেক কমিশনার স্যারের জীবন বাঁচিয়েছিল। ও আচ্ছা। এরপর আর কি ইন্সপেক্টর নিজের মনকে মানিয়ে নিয়ে বাসায় চলে যায়। অপরদিকে অনেক বাসায় গিয়ে রেস্ট নেয়। রাতে হঠাৎই অনেকের ফোনের রং নাম্বার থেকে কল আসলো। অনেক ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কান্না করছি। কি ব্যাপার, কে আপনি? আর এইভাবে কান্না করছেন কেন? অনিক, আমি আনিকা। কোন আনিকা? দেখো অনিক, আমি এখন মজা করার মুডে নেই। বাবাকে কারা যেন ধরে নিয়ে গেছে। আপনার বাবাকে কেউ ধরে নিয়ে গেছে মানে? আরে তুমি আমাকে এখনো চিনতে পারলে না? আমি চেয়ারম্যানের মেয়ে। বাবাকে একটু আগে কিছু গুন্ডারা এসে তুলে নিয়ে গেছে। আমরা এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি একটা কিছু করো প্লিজ অনিক, প্লিজ তুমি একটা কিছু করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। তাই বলে ফোনটা রেখে দেয়। এরপর অনেক বেরিয়ে পড়ে চেয়ারম্যানকে খুঁজতে। অনেক সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে চেয়ারম্যানকে একটা গোডাউনে আটকে রাখা হয়েছে। তারপর অনেক সেখানে গিয়ে দেখলো কিছু ছেলে পেলে চেয়ারম্যান সাহেবকে বেঁধে রেখেছে। অনেক তাদের কাছে গিয়ে বলল, কি রে, তোরা চেয়ারম্যান সাহেবকে ধরে এনেছিস কেন? ভাই, এটা আমাদের নিজেদের প্রবলেম। প্লিজ আপনি এর ভিতরে আসেন না। আমি এর ভিতরে আসবো না মানে? তোরা তাকে কেন ধরে এনেছিস সেটা বল। ভাই, সে আমাদের এলাকায় ঠিকভাবে চলতে দেয় না, আমাদের ব্যবসায় হাত দিয়েছে। তোরা খারাপ কাজ করিস তো তোদের বাধা দেবে না? ভাই প্লিজ আপনি এখান থেকে যান, না হলে কিন্তু আমরা আপনাকেও যে সম্মানটা দিচ্ছি সে সম্মানটাও পাবেন না। কি করবি তোরা? আরে এত কথা বলার কি আছে, মেরে দেই না ওকে। পাশে থেকে একটা ছেলে হাতে রড নিয়ে বলল, কে বললো এই কথা? সাহস থাকলে সামনে আয়। তুই কে রে যে তোকে ভয় পেতে হবে? তারপর সেখানে মারামারি শুরু হয়ে যায়। অনেক এসব ব্যাপারে প্রফেশনাল, তাই সে সবাইকে মেরে সেখান থেকে চেয়ারম্যান সাহেবকে উদ্ধার করে নিয়ে আসে। চেয়ারম্যান সাহেব অনেকের এমন আচরণে অনেক অবাক হয়, কারণ সে ভাবছে যাকে সে এলাকার বখাটে নামে জানে, যার বিরুদ্ধে অনেকবার অ্যাকশন নিয়েছে, অনেকবার জেল হাজতে পাঠিয়েছে, সে তাকে বাঁচাবে এটা কখনো আশা করেনি। চেয়ারম্যান সাহেব অনেককে বলল, অনিক, আমি সত্যি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে কখনো এভাবে সাহায্য করবে। আমি তোমার বিরুদ্ধে এত অ্যাকশন নিলাম, বিশেষ করে তোমাকে আজ গ্রেফতার করে যে মার খাওয়ালাম, তারপরেও যে তুমি আমাকে এখানে বাঁচাতে আসবে এটা আমি ভাবতেও পারছি না। তুমি আমাকে মাফ করে দিও অনিক, তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি। আরে চেয়ারম্যান সাহেব, কি বলছেন এসব? এসব কথা বাদ দেন তো। আপনি যদি জনগণের দিকে একটু নজর দেন, গরিব অসহায়দের সাহায্য করেন, তাহলেই তো আমাকে এসব কাজ করতে হয় না। তুমি কোনো চিন্তা করো না অনিক, এখন থেকে আমার এলাকায় গরিব অসহায় বড়লোক সবাইকে এক চোখে দেখব এবং সবাইকে সমান সাহায্য করব। নিজে কোনো জিনিস আত্মসাৎ করব না। যদি মানে তাহলে তো ভালোই, আর না হলে আমাকে আবারও খারাপ হতে হবে। না অনিক, তোমাকে আর কিছু করতে হবে না। এবার থেকে যা করার আমি নিজেই করব। আচ্ছা ঠিক আছে।
এরপর অনেক চেয়ারম্যান সাহেবকে বাসায় পৌঁছে দেয়, তারপর সে তার নিজের বাসায় চলে যায়। চেয়ারম্যান সাহেব এরপর থেকে একদম ভালো হয়ে যায়। সে গরিব অসহায় মানুষদের সাহায্য করতে শুরু করে। এলাকার মধ্যে কোনো ধরনের প্রতারণা হতে দেন না। অনেক বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হঠাৎই তার ফোন বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? আমি আনিকা। কোন আনিকা বলছেন? কোন আনিকা ফোন করার কথা ছিল শুনি? ও আপনি? সরি, চিনতে পারিনি। তুমি কি হ্যাঁ, নিজেকে কি ভাবো? তোমার সাথে যতবারই কথা বলতে চাই ততবারই আমাকে অ্যাভয়েড করো। দেখো, সত্যি আমি তোমাকে চিনতে পারিনি। হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আচ্ছা, এখন ফোনটা রাখছি, ঘুমাবো। তাই বলে অনেক ফোনটা কেটে দেয়। এদিকে আনিকা আবার ফোন দিল, কিন্তু ফোনটা রিসিভ হলো না। এক সময় অনেক বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রাখলো। আনিকা সেটা দেখে আবারও রেগে বোম হয়ে গেল। আনিকা ভাবছে এবার সে কিছু একটা করবে। আনিকাকে ইগনোর করে সে এত বড় সাহস তার। সকাল 11টা বাজে। অনেক রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় আনিকার সামনে এসে অনেককে রাস্তা ঘিরে ধরে। আনিকাকে রাস্তা ঘিরে ধরে দেখে অনেক বলল, কি ব্যাপার, রাস্তা ঘিরে ধরলে কেন? সকালে তুমি ওইভাবে আমার কলটা কেটে দিলে কেন? আর তোমার ফোনটা বা বন্ধ করে রেখেছো কেন? ঘুমেছিলাম তাই ফোনটা কেটে দিয়েছি। তাহলে ফোনটা বন্ধ রেখেছিলে কেন? আমার ইচ্ছা হয়েছে তাই ফোন বন্ধ করে রাখছি। তোমার কোনো সমস্যা? অনেক সমস্যা। কি সমস্যা শুনি? কি সমস্যা দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে আনিকা অনেকের মাথা ধরে অনেকের ঠোঁটের সাথে আনিকার ঠোঁট এক করে দিল। অনেক কিছু বুঝে ওঠার আগেই এই সব কিছু হয়ে গেল। পাশে থেকে সব মানুষ এই দৃশ্যটি ভালোই উপভোগ করছিল, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অনেক এক ঝটকা দিয়ে আনিকার থেকে নিজেকে আলাদা করে নিল। অনেক এক প্রকার লজ্জিত হলো। তারপর অনেক মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আনিকা সেখানে দাঁড়িয়ে থাকে। অনেক এদিকে ভাবছে, আমি তো অনেক বড় একটা বখাটে ছেলে, কিন্তু আনিকা তো দেখছে আমার থেকেও অনেক বেশি বখাটে। আর অপরদিকে আনিকা ভাবছে, অনেককে প্রেমে ফেলবো আমি। তুই আমার বন্ধুত্ব গ্রহণ করিসনি। জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে তোকে করব, কথাটা জেনে রাখিস অনেক। সেদিন বিকেলের কথা। অনেক দোকানে বসে সিগারেট টানছে। এমন সময় আনিকা কোথায় থেকে যেন এসে অনেকের মুখ থেকে সিগারেটটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে অনেকটা ক্ষিপ্ত হয়ে বলল, এটা কি হলো আনিকা? যা হয়েছে বেশ হয়েছে, তোমার সিগারেট খাওয়া যাবে না। কেন, আমি কি তোমার বাপের টাকায় সিগারেট খাচ্ছি? না, তবে আমার স্বামীর টাকায় খাচ্ছ। মানে কি? মানে বুঝবে না। আর তোমাকে এত কিছু বুঝতে হবে না, শুধু এটুকু জেনে রাখো, আজ থেকে সিগারেট খাওয়া যাবে না। বেশ। দেখ, এই যে বখাটে অনেক, সমস্যা কি? অনেক এবার চুপসে গেল, কারণ এটাই তার একমাত্র দুর্বলতা, যেখানে আনিকা টাচ করেছে। অনেক স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তাই দেখে আনিকা বলল, যেটা বলেছি সেটাই করতে হবে, ওকে? দেখো আনিকা, দয়া করে আর আমাকে ডিস্টার্ব করো না, প্লিজ। অবশ্যই করব। তোমাকে যদি ডিস্টার্ব না করি তাহলে কাকে করব শুনি? তাই বলে একটা মিষ্টি হাসি দিয়ে আনিকা সেখান থেকে চলে গেল। আনিকাকে অনেক পছন্দ করে ঠিকই, কিন্তু অনেক তার খারাপ জীবনের সাথে আনিকাকে জড়াতে চায় না। অনেক চায় না তারে অবহেলিত, কলঙ্কিত আর বখাটে নামক জীবনের সাথে আনিকার জীবনটা জড়িয়ে যায়। আর তাই হয়তো অনেক সবসময় আনিকাকে এড়িয়ে চলে। যেহেতু আনিকা কিছুতেই তার কথা বুঝতে চাচ্ছে না, তাই অনেক ভাবলো আনিকাকে সবকিছু বুঝিয়ে বলবে। সেজন্য অনেক তখনই আনিকাকে ফোন দেয়। হ্যালো আনিকা। আজ সূর্য কোন দিকে উঠেছে? মিস্টার অনেক আমাকে ফোন দিয়েছে। কাল কলেজে তাড়াতাড়ি আসবে, তোমার সাথে কিছু কথা আছে। ওকে, ঠিক আছে। এরপর অনেক ফোনটা কেটে দিল। এদিকে আনিকা ভাবছে অনেক হয়তো কাল তাকে প্রপোজ করবে, আর তাই সে অধীর আগ্রহ নিয়ে কালকের দিনটার জন্য অপেক্ষা করতে থাকলো। পরের দিন কলেজে আনিকা অনেক আগে এসে অনেকের জন্য ওই দিকটায় বসে অপেক্ষা করছে।
কিন্তু অনিকের কোনো খোঁজ নেই, এখনো অনিক আসেনি। কিছুক্ষণ পর অনিক আসলো, কিন্তু আনিকা সেদিকে খেয়াল করেনি। অনিক এসে আবার রীতিমতো আনিকার কারোর উপর ক্রাশ খেলো, কারণ আনিকা আজ নীল শাড়ি পরেছে, হাতে কাছে চুড়ি, চোখের কাজল দিয়েছে, আর কপালে ছোট্ট একটা টিপ, একেবারে মায়ার ভরা মুখ। যদিও আনিকা অনিকের উপস্থিতি টের পায় নাই, পরক্ষণেই আনিকা বুঝতে পারলো অনিক এসেছে। অনিকের দিকে তাকিয়ে সেও অবাক হলো, কারণ অনিক তার দিকে এক পলকে তাকিয়ে আছে। পরে পরে আনিকার কথায় অনিক নিজেকে হারিয়ে যাওয়া কল্পনা থেকে ফিরে পায়। এরপর আনিকা বলল, এই যে হ্যালো, কি দেখছেন এভাবে? এই যে কি হয়েছে তোমার? কই কিছু না তো। তাহলে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এমনি। আচ্ছা, তুমি কি যেন বলবে বলে ডেকেছিলে? বলবো তো। অনিক ভাবছে সে আজ আনিকাকে সবকিছু বুঝিয়ে বলবে, তাই সে বলতে শুরু করলো। দেখো আনিকা, আমি তোমাকে ভালো। এই অনিক এগুলো কি বলছে? সে তো এগুলো বলতে আসেনি। অনেক বলো, তুমি আমাকে কি? না দেখো আনিকা, আমি আসলে তোমাকে কিছু বলতে এসেছি। হুম, সেটা তো আমি জানি, কিন্তু কি বলার জন্য ডেকেছো তা তো বলবে। আনিকা আসলে আমি। অনিকের কথা আবারও আটকা পড়ে যায়। অনিক কোনোদিন কোনো কথায় বাঁধেনি, কিন্তু আজ সে কেন যেন আনিকার কথায় বেঁধে যাচ্ছে। অনিক বুঝতে পারলো সে আনিকার মায়ায় জড়িয়ে পড়েছে, আর তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু আনিকা পেছন থেকে দেখে অনিককে জড়িয়ে ধরলো। অনিক বুঝতে পারছে তার সাথে ঠিক কি হচ্ছে, কিন্তু সে নিজেকে ছাড়িয়ে নিল না, কারণ সেও যে আনিকাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু তারপরেও সে নিজেকে আনিকা থেকে আলাদা রাখতে চায়। তার মনটা কি সব সময় তাড়া করে বেড়ায়, কারণ সে একজন বখাটে ছেলে, সমাজে তাকে সবাই বখাটে নামেই চেনে। এই কথা মনে হতেই অনিকার এই কথা মনে হতেই অনেক আনিকার থেকে নিজেকে ছাড়িয়ে নিল, আর সে আনিকাকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কোথায় থেকে যেন কিছু পোলাপান নিশে অনেককে বলছে, কি রে, সেদিন তো আমার অনুপস্থিতিতে আমার লোকজনের সাথে খুব মারামারি করলি, আজ দেখি তোর কত দম। শোনো, এখন আমি মারামারি করার মুডে নাই, প্লিজ এখন ডিস্টার্ব করিস না। কেন রে, আমাদেরকে দেখে ভয় পেয়ে গেলি? তাই বলে সবাই হেসে উঠলাম। তোর মনে হয় সেদিনের কথা মনে নেই? তোর মুখে যে কাটা দাগটা এখনো কাঁচা আছে, এত তাড়াতাড়ি আমার মায়ের কথা ভুলে গেলি? না, আমি কিছুই বলিনি, আর তাই আজকে সবকিছুর প্রতিশোধ নিতে এসেছি। তার মানে আজকে তোরা প্রস্তুত হয়ে এসেছিস? আজকে তোকে খালাস করে তারপরে আমরা এখান থেকে যাব। আচ্ছা তাহলে আই দেখি কেমন পারিস। তারপর গুন্ডাদের সাথে অনেকের মারামারি শুরু হয়ে গেল। অনেক মারামারিতে খুব এক্সপার্ট, তাই মারামারিটা বেশ জমে উঠেছে। অনেক সবাইকে মেরে প্রায় কাহিল করে দিয়েছে। অনেক সামনে থেকে একটা ছেলেকে মারতে হঠাৎ করে একজন পিছন থেকে এসে অনেকের পিঠে চাকু ঢুকিয়ে দিল। পিছন থেকে ছুরি মারলি? সাহস থাকলে সামনে থেকে মার দেখি। তাই বলে ছেলেটাকে টেনে সামনে নিয়ে এসে পিঠ থেকে চাকুটা বের করে সেটা দিয়ে ছেলেটা শেষ করে দিল। এরপর সে চাকু দিয়ে আরো 2-3 জনকে শেষ করল। এটা দেখে বাকি সবাই ভয়ে পালিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর অনেক তার পিঠে হাত দিয়ে মাটিতে বসে গেল। অনেকের পিঠ দিয়ে অঝরে রক্ত ঝরতে লাগলো। এটা দেখে আনিকা চিৎকার করে কান্না করতে লাগলো। ওই তুমি কান্না করছো কেন? তাড়াতাড়ি গাড়িটা বের করো, হাসপাতালে যেতে হবে। তুমি কেন এসব মারামারি করো? এসব মারামারি না করলে কি তোমার হয় না? দেখো, আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত, তাহলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখতাম? তুমি এসব কথা এখন বন্ধ করবে? তাড়াতাড়ি গাড়িটা বের করো, এসব আমার নিত্যদিনের খেলা। গাড়ি তো বের করবই, কিন্তু তার আগে বলো তুমি এসব কাজ ছেড়ে দিবে? এই জন্যই আমার মেয়েদের একদম পছন্দ না। এদিকে আমি মারা যাচ্ছি, ওদিকে তার বকবক শেষ হচ্ছে না। থাকো তুমি, তোমার গাড়ি আনতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। তাই বলে অনেক তার শার্টটা খুলে পিঠে পেঁচিয়ে নিয়ে হাঁটতে শুরু করলো। এদিকে আনিকা শুধু কেঁদেই যাচ্ছে। অনেকে হেঁটে যাও দেখে আনিকা দৌড়ে গিয়ে গাড়ি স্টার্ট করলো। তারপর অনেকের কাছে গিয়ে অনেকের গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। এরপর অনেকের নার্সটা ধরে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো।
এরপর অনেককে নার্সরা ধরে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। এরপর ডাক্তার তার চিকিৎসা শুরু করে দিল। এদিকে আনিকা থিয়েটারের বাইরে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। আনিকার কান্না যেন আজ থামার নয়। আনিকা ভাবছে, আর যদি অনেকের কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি কাকে নিয়ে বাঁচতাম? যাকে ভালোবাসলাম তাকে বকাটে হতে হলো। কেন আমার সাথে এমন হয়? আমি তো চেয়েছিলাম একটা সাধারণ ছেলেকে ভালোবাসতে, যে সবকিছু ভুলে শুধু আমার দুষ্টু মিষ্টি আবদারগুলো পূরণ করবে আর আমাকে তার পৃথিবী ভেবে সব থেকে বেশি ভালোবাসবে। আমার ভালোবাসায় কি কোনো কমতি আছে? কেন অনেক বাজে কাজে নিয়োজিত? অনেক একবার সুস্থ হয়ে উঠুক, আমি ওর কাছ থেকে সব জেনে ছাড়বো কেন বখাটে হয়েছে। ওর বখাটে হওয়ার পিছনের কারণটা না জানা অবধি আমার শান্তি নেই। শুধু শুধু আমার চোখের জল ঝরছে, আর কিছুই ভালো লাগছে না। ডাক্তার চেক করে কখন থিয়েটার থেকে বেরোবে? আনিকা বসে বসে কান্না করছে আর এসব ভেবে যাচ্ছে। এদিকে ডাক্তার অনেকক্ষণ চিকিৎসা করার পর থিয়েটার থেকে বেরিয়ে আসলো। ডাক্তারকে থিয়েটার থেকে বের হতে দেখে আনিকা দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার, এখন অনেকের কি অবস্থা? ও এখন কেমন আছে? ও সুস্থ আছে তো? আরে এত ঘাবড়াবেন না, রোগী এখন বিপদমুক্ত। আমার যা করা দরকার আমি করেছি, এখন শুধু কিছুদিন বেড রেস্ট নিতে হবে। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আমি কি এখন ভিতরে যেতে পারি? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ডাক্তার। তাই বলে আনিকা অনেকের কাছে চলে গেল। আনিকা ভিতরে গিয়ে দেখলো অনেক বেডের উপর শুয়ে আছে। পাশে নার্স স্যালাইন পরিবর্তন করে দিচ্ছে। আনিকা অনেকের কাছে গিয়ে বসলো। তারপর অনেকের হাত ধরে বলল, এখন কেমন লাগছে অনেক? মোটামুটি ভালো। আনিকা মনে মনে যা ভেবেছিল সেসব অনেককে বলতে চাইলো, কিন্তু আবার পরক্ষণে ভাবলো এটাই তো হাসপাতাল, এখানে এইসব কথা বলা যাবে না। আর তাই আনিকা সেসব কথা বলল না। এদিকে নার্স স্যালাইন পরিবর্তন করে কেবিন থেকে বেরিয়ে যেতে লাগলো। এমন সময় আনিকা নার্সকে বলল, নার্স, অনেককে কবে বাসা নিয়ে যাওয়া যাবে? এখন তো অনেক সেভ আছেন, তাই চাইলে কাল সকালেই নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। তাই বলে নার্স কেবিন থেকে বেরিয়ে গেল। এদিকে আনিকা অনেকের সেবা করা শুরু করে দিল। সারা দিন ধরে আনিকা হাসপাতালে বসে অনেকের যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা করে দিচ্ছে। অনেককে কি ওষুধ খাওয়ানো, আবার খাওয়ানো সবকিছু। অনেককে কি ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো সবকিছু নিজেই করছে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। তখন অনেক আনিকাকে বলল, আনিকা, অনেক রাত হয়ে গেল, তুমি বাসায় যাও। তোমাকে এখানে রেখে আমি বাসায় যাব? হ্যাঁ, বাসায় যাও, আঙ্কেল বাসায় অনেক চিন্তা করবে। কিন্তু তোমাকে একা রেখে আমি কিভাবে বাসায় যাব? আরে আমার কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা হলে নার্সরা তো আছেই, সো তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে। এরপর আনিকা বাসায় চলে গেল। এদিকে অনেক ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আনিকার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়, আর তাই তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হাসপাতালে ছুটে চলে যায়। হাসপাতালে এসে কেবিনে গিয়ে দেখলো অনেক বেডে নেই। আনিকা তো অনেক চিন্তিত হয়ে গেল। এরপর আনিকা কেবিন থেকে বেরিয়ে নার্সের কাছে গিয়ে বলল, নার্স, অনেক কোথায়? কালকের পেশেন্টটা? হুম। উনি তো সকাল সকাল চলে গেছে। আপনার কি, হ্যাঁ, আপনাদের কমন সেন্স নাই? এভাবে একটা রোগীকে হুট করেই একা একা চলে যেতে দিলেন? আমরা কি করব? আমরা তো আর জোর করে রোগীকে আটকে রাখতে পারবো না। তাই বলে ক্ষিপ্ত হয়ে আনিকা হাসপাতাল থেকে বেরিয়ে গেল। আনিকা অনেকের বাসার ঠিকানা জানে না, তাই বাসায় যেতে পারছে না। সে এখন কি করবে বুঝতে পারছে না। আনিকা বাসায় এসে অনেককে একটা কল দিল। হ্যালো অনিক, এটা কি হলো বলো তো? কোনটা কি হলো? তুমি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বাসায় চলে গেলে মানে? এখন আমি সুস্থ আছি তো হাসপাতালে থেকে কি করব? হাসপাতালে থেকে কি করবে মানে? ডাক্তার তোমাকে বেড রেস্ট নিতে বলেছে, তুমি হুট করে এভাবে হাসপাতাল থেকে চলে যাবে? আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? তোমার জন্য কেন অপেক্ষা করব? আমার জন্য অপেক্ষা করবে না তো কার জন্য অপেক্ষা করবে? আমি কারোর জন্যই অপেক্ষা করব না। কেন অপেক্ষা করবে না কেন? আমার ইচ্ছা
তাই অপেক্ষা করব। তোমার কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। তাহলে তুমি তোমার সমস্যাগুলো নিয়ে বসে থাকো, আমার কি? অন্তর, তুমি আমার সাথে এভাবে হেয়ালি করে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো বলো? আমার সাথে একটু ভালো করেও তো কথা বলতে পারো নাকি? না, আমি ভালো করে কথা বলতে পারি না। তুমি না একটা রসকসহীন মানুষ। হ্যাঁ, আমি রসহীন মানুষ, তাতে কার কি? উফ, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করলাম আর তোমার সাথে ঝগড়া করছি। ধুর, এসব ভালো লাগে না। আমার খোঁজ খবর কে নিতে বলেছে? অনেক। আচ্ছা হইছে, এখন বলো কেন ফোন করেছো? সকালে এভাবে হাসপাতাল থেকে চলে গেলে নাস্তা করছো? হ্যাঁ, নাস্তা করছি। ঔষধগুলো ঠিকমতো খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা অনেক, কাল কি বলার জন্য আমাকে ডেকেছিলে বললে না তো? ওই তো আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আমি তোমাকে। আবারও অনেক কথাই বেঁধে যাচ্ছে। অনেক কি বলতে চাচ্ছে আর কি বলছে কিছু বুঝতে পারছে না। অনেক আনিকাকে যে কথা বলার জন্য কালকে কলেজে ডেকেছিল সেটা সে কিছুতেই বলতে পারছে না। কি করে বলবে কিছুতেই বুঝতে পারছে না। বারবার কোথায় যেন বাধিয়ে যাচ্ছে অনেকের। আর তাই অনেক কলটা কেটে দিল। আনিকা কিছু বুঝতে পারছে না অনেকের মনে কি চলছে, অনেক কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, কোনোটাই মাথায় ঢুকছে না। আনিকা চুপ করে বসে রইল। অপরদিকে অনেক ভাবছে, যেই অনেক মানুষ খুন করতে ভয় পায় না, আজ সেই অনেক একটা মেয়েকে সামান্য কথা বলতে পারছে না। একটা মেয়ের কাছে কথা বলতে সবকিছু উল্টে পাল্টে যাচ্ছে। অনেক বুঝতে পারছে না তার জীবন ঠিক কি ঘটে চলছে। অনেক বুঝতে পারছে না তার জীবনে ঠিক কি ঘটে চলেছে। অনেক সবকিছু ভেবে আবারও চিন্তা করলো আনিকাকে এবার ফোন করে সবকিছু বলে দিবে। অনেক চায় না যে তার সাথে আনিকার জীবনটা জড়িয়ে তার জীবনটাও নষ্ট করতে, কিন্তু পরক্ষণেই আবার আনিকার প্রতি মনটা আকৃষ্ট হয়ে ওঠে। যাই হোক, রাত প্রায় 11টা। অনেকের চোখে কোনো ঘুম নেই। এদিকে আনিকারও একই অবস্থা। অনেক ভাবছে এখন আনিকাকে ফোন করবে, কিন্তু হঠাৎই এমন সময় আনিকা কল করলো। তখন তুমি ওইভাবে কলটা কেটে দিলে কেন? না, এমনি। না, তুমি এমনিতেই কলটা কাটোনি। সত্যি করে বলো কি হয়েছে, আর কালকে কি বলার জন্য ডেকেছিলে সেটাও বলতে হবে। দেখো আনিকা, আমি একটা বখাটে ছেলে। তুমি তারপরেও কেন আমাকে ভালোবাসতে চাচ্ছ? কেন তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করতে চাচ্ছ? আমি তোমাকে কিছুই দিতে পারবো না। আমি তোমার কোনো আবদার পূরণ করতে পারবো না। আর কেনই বা তুমি আমার মতো অবহেলিত, কলঙ্কিত, বখাটে একটা ছেলেকে ভালোবাসবে? তোমার বাবার তো কোনো কিছুরই কমতি নেই। তারপরেও তুমি কেন আমার মতো বখাটে ছেলের পিছনে পড়ে আছো? তুমি আমার থেকে দূরে থাকো আনিকা, প্লিজ। এই কথা বলার জন্য তুমি কাল আমাকে ডেকেছিলে? হুম। তাহলে কাল বললে না কেন? আচ্ছা, তাহলে এবার আমার উত্তর শোনো। আমি দুনিয়ার কিছু চাই না, শুধুমাত্র তোমাকে চাই। আমি আমার বখাটে অনেককেই চাই। আমি আমার বখাটে অনেককে অনেক ভালোবাসি। আর আমি জানি আমার অনেকও আমাকে অনেক ভালোবাসে। কে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি? অনেক, সব কথা মুখে বলতে হয় না, আমিও কিছু বুঝি। এটা শুনে অনেক ফোনটা কেটে দিল। অনেক কিছুই ভালো লাগছে না। এদিকে আনিকা কান্না করছে। অনেক কি করবে কিছুই বুঝতে পারছে না। অনেক ভাবছে সে তার বাবা মার সাথে কথা বলবে, কিন্তু তার বাবা মার সাথে সে কিভাবে কথা বলবে? তার মা বাবা তো অনেকদিন আগেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অনেকের মাথায় কিছু আসছে না। অনেকে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু আনিকার তো চোখে ঘুম নেই, সে শুধু কান্না করেই যাচ্ছে। আনিকার বাবা তার কান্নার আওয়াজ শুনে তার কাছে গেল। কি হয়েছে রে মা? আমাকে বল, কি হয়েছে? বাবা, অনেক। কি করেছে অনিক? তোর সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছে? না বাবা, আমি অনেককে ভালোবাসি, কিন্তু ও আমাকে দূরে ঠেলে দিচ্ছে। ও, এই ব্যাপার। আচ্ছা, আমি অনিকের সাথে কথা বলবো এই ব্যাপারে। সত্যি বাবা? সত্যি। আই লাভ ইউ বাবা। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়। আনিকার বাবা এটা বলে চলে গেলেন। আনিকার বাবা চিন্তায় পড়ে গেলেন। অনেক এক কথার মানুষ, সে কি শুনবে তার কথা? চিন্তা এবার ঘুম হারাম হয়ে গেল তার। পরের দিন সকালে অনেক চা খাচ্ছে চায়ের দোকানে বসে। এমন সময় আনিকার বাবার আগমন।
অনেক এদিকে শোনো একটু। জি আঙ্কেল, কিছু বলবেন? কিছু বলার ছিল। জি আঙ্কেল, বলেন কি কথা? অনেক তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? আরে আঙ্কেল, কি বলেন এগুলো? আমার মতো একটা বখাটে কি দিতে পারে আপনাকে? তারপরে বলেন কি দিতে পারি আপনাকে। অনেক, আমি আনিকার জন্য তোমাকে ভিক্ষা চাই, প্লিজ না করো না। তুমি না করলে মেয়েটা আমার শেষ হয়ে যাবে, সে নিজেকে শেষ করে ফেলবে। আঙ্কেল, আনিকা আমার অতীতের সম্পর্কে তো কিছুই জানে না। আঙ্কেল, আমি আনিকাকে ঠকাতে চাই না, আর তাই আমি আনিকার থেকে দূরে থাকার চেষ্টা করছি। আর সত্য কখনো চাপা থাকে না। আনিকা কোনো না কোনো দিন ঠিকই জানবে আমার অতীতের ব্যাপারে, কিন্তু সেদিন কি আনিকা ভালোবাসবে আমাকে? কি অনেক তোমার কাছে হাত জোর করছি বাবা। করছেন আঙ্কেল? ছোটদের সামনে কখনো এমন করতে নেই। আমি আনিকাকে সব বুঝিয়ে বলবো, আপনি চিন্তা কইরেন না। এরপর তারা আরো কিছুক্ষণ কথা বলে। এরপর আনিকার বাবা সেখান থেকে চলে যায়। অনেক আনিকাকে ফোন করে বিকালে নদীর পাড়ে আসতে বলে। এরপর অনেক সেখান থেকে চলে যায়। বিকেল 5টা। অনেক নদীর পাড়ে বসে কি যেন ভাবছে। গভীর চিন্তায় নিমগ্ন অনেক। এমন সময় অনেকের কাঁধে কার যেন হাতের স্পর্শ অনুভব করলো। পিছনে তাকিয়ে দেখে আনিকা। মেয়েটার চোখ দুটো লাল হয়ে আছে। অনেক কান্না করেছে হয়তো রাতে। অনেক মনে মনে অনেক ব্যথিত হলো। কেমন আছো আনিকা? তুমি জানো না আমি কেমন আছি। আনিকা, আমি অনেক দুঃখিত তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আনিকা, আমার কাছে ছাড়া কোনো উপায় জানা ছিল না। আনিকা, তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো না, যেগুলো জানলে হয়তো আমার প্রতি যে ভালোবাসা তোমার জন্মেছে সেটা মুহূর্তের মধ্যেই ঘৃণায় পরিণত হয়ে যাবে। কি বলতে চাও তুমি অনেক? এরপর অনেক বলতে শুরু করলো। আনিকা, আমার একটা অতীত আছে। সেই অতীতের অনিকের সাথে এখনকার অনিকের কোনো সম্পর্ক নেই। সে অনিক ছিল সবার ভালোবাসার, আর এই অনিক হলো সবার ঘৃণার। সেই অনিক ছিল বাবা মায়ের অনেক আদরের সন্তান, আর এই অনিক হলো মা বাবার সব থেকে ঘৃণার অনিক। জানো আনিকা, আমার মা বাবার আমি একমাত্র সন্তান, কিন্তু আজ 5-5টা বছর তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। অনেক চেষ্টা করেছি আমি মায়ের সাথে কথা বলতে, কিন্তু না, আমার সেই সৌভাগ্যটা আর হয়নি। অনেক চেষ্টা করেছিলাম বাবার মুখে সেই ভালোবাসার ডাকের নামটা শুনতে, কিন্তু পারিনি আমি। অনেক কাছে আর তার কথা আটকে যাচ্ছে। কিছুক্ষণ পর অনেক আবার বলতে শুরু করলো। জানো আনিকা, আমি যখন অনার্সে পড়ি তখন একটা মেয়ের সাথে পরিচিত হয় আমার। আমাদের পরিচয়টা ছিল অনেক কাকতালীয়। মেয়েটার নাম ছিল আফরোজা মিলি। আমাদের পরিচয় হয় একদিন রাতে। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছে, আর আমি আমার নানুর বাসা থেকে বাইকে চড়ে বাসায় আসছি। এমন সময় একটা মেয়ে হাত নাড়িয়ে আমাকে দাঁড়াতে বলল। কি ব্যাপার, এইভাবে দাঁড় করালেন কেন? এই ঝুম বৃষ্টিতে কেউ কি এমনিতেই কাউকে দাঁড় করায়? হ্যাঁ, তাও তো ঠিক। তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে একটু সামনে এই জায়গাটায় নামিয়ে দিবেন প্লিজ। জি, আমিও ওই দিকে যাচ্ছি, উঠুন। ধন্যবাদ। আমি তাকে নিয়ে চলতে লাগলাম। কেউ কোনো কথা বলছি না। এমন সময় মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম অনিক। আপনার? আমার নাম আফরোজা। তো কোথা থেকে আসছেন আপনি? এই তো নানুর বাসায় থেকে। আপনি? আমি একটু আন্টির বাসায় গেছিলাম, কিন্তু ফিরতে দেরি হয়ে গেল। এমন সময় বিজলি অনেক জোরে গর্জে উঠল, আর আফরোজা আমাকে জড়িয়ে ধরে। আমি চমকে উঠলাম, কিন্তু মনের মাঝে এক অজানা ভালো লাগা কাজ করছিল। এখনো সেই অনুভূতি আমি অনুভব করি। তবে আমি খেয়াল করলাম আফরোজা এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর আফরোজার বাসার সামনে পৌঁছালাম। এখনো আফরোজা আমাকে জড়িয়ে ধরে আছে। তাই দেখে আমি ওকে বললাম, জি, এবার তো একটু ছাড়ুন। ও সরি। আফরোজা কিছুটা লজ্জা নিয়ে নেমে গেল। তারপর আমি বাসায় চলে গেলাম, কিন্তু আমার কেন যেন খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমার মনের মানুষকে আমি খুঁজে পেয়েছি। তবে পরের দিন এসব মন থেকে মুছে ফেললাম। কিন্তু হঠাৎ একদিন আমি কোথায় যেন যাচ্ছিলাম।
এমন সময় লক্ষ্য করলাম আফরোজা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে নিজে থেকেই ওর কাছে গেলাম। কেমন আছেন আফরোজা? জি, কে আপনি? আসলে মাথায় হেলমেট থাকায় আফরোজা সেদিন আমাকে খেয়াল করেনি। এরপর আমি বললাম, ওই যে সেদিন বাইক, বৃষ্টি। আমার এমন কথা শুনে আফরোজা বুঝতে পেরে গেল আমি অনিক। সাথে সাথে মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। সেদিনের অনুভূতিটা কিন্তু আজও ভুলতে পারিনি। আমার প্রথম অনুভূতি। কিছুক্ষণ দুজনে নীরবতা পালনের পর আমি নীরবতা ভেঙে বললাম, তো কোথায় যাচ্ছেন? এই তো একটু কলেজ যাব। চলুন, আমি ওই দিকেই যাব। ধন্যবাদ, আমি অন্য কোনো গাড়িতে যেতে পারবো। আরে চলুন তো। এরপর অনেক জোর করি, তখন সে বাইকে ওঠে। তারপর আফরোজার সাথে গল্প করতে করতে যেতে লাগলাম। তো আপনি কোন ইয়ারে পড়েন? অনার্স প্রথম বর্ষ। আপনি? আমিও। আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? না। গুড। আমি মনে মনে বেশ খুশি হলাম। এই তো আপনার কলেজ চলে এসেছে। এরপর আফরোজা আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমি সেই প্রথম দিনেই আফরোজার প্রেমে পড়ে যাই। আমি ইচ্ছা করেই প্রতিদিন ওর বাসার সামনে দিয়ে যেতাম, শুধু ওকে একটিবার দেখার জন্য। আর মাঝে মাঝে ওকে কলেজেও দিয়ে আসতাম। ও যেতে চাইতো না, কিন্তু আমি জোর করে নিয়ে যেতাম। এইভাবেই ওর সাথে আমার পরিচয়। ভালো বন্ধুত্ব হয়ে যায়। একসময় আমি ওকে প্রপোজ করে ফেলি, কিন্তু আফরোজা না করে দেয়। তারপর থেকে আমি আর আফরোজার সাথে তেমন দেখা করতাম না। সে হয়তো চাইতো আমি তাকে আরেকটিবার বলি, আফরোজা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে আমার বাকিটা জীবন কাটাতে চাই। তুমি কি আমার আপন হবে? কিন্তু আমি আর আফরোজাকে এসব কথা বলি না। এভাবেই কেটে গেল আরো 5 দিন। এমনই একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সামনে একটি মেয়ে বসে আছে। মেয়েটি পিছনে ঘুরে বসে আছে, তাই আমি ঠিক করে দেখতে পারছি না মেয়েটাকে। এরপর আমি মেয়েটিকে দেখে বললাম, এই কে আপনি? আমি কে, তাই না? এই এটা বলেই আফরোজা আমার একটা কান ধরলো। আমি তারে এমন ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম। এরপর আফরোজা আবার বলল, কুত্তা, তুই আমার সাথে আর দেখা করিস না কেন? আমি তোমার কি হই যে আমি তোমার সাথে দেখা করব? কে হোস, তাই না? চল আমার সাথে দেখাচ্ছি তুই কে হোস আমার। এরপর আফরোজা আমাকে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো আর আমার আম্মুকে বলল, আন্টি, আমরা একটু আসছি। এই বলে আমাকে এক প্রকার টানতে টানতেই কোথায় যেন নিয়ে যাচ্ছে আফরোজা। কিছু দূর যাওয়ার পর আমি তো পুরাই অবাক। আরে এটা তো কাজী অফিস, এখানে আমরা কি করব? তোরা গেলেই বুঝতে পারবে কি করব। এরপর আফরোজা আমাকে ভিতরে নিয়ে যায় আর আমরা দুজনে বিয়ে করে ফেলি। তারপর বাসায় আসি। আফরোজাকে আমার মা বাবা খুব পছন্দ করত, তাই তারাও আমাদের বিয়েটা মেনে নিল। এরপর থেকে শুরু হয় আমাদের নতুন এক জীবন। খুব সুখে শান্তিতে চলছিল আমাদের সুখের সংসার, কিন্তু সবচেয়ে বেশি স্থায়ী হয় না। সেটা আমি হয়তো ভুলেই গিয়েছিলাম। বিয়ের 1 বছর পর আমরা কক্সবাজার ঘুরতে যাই। সেখানে গিয়ে আফরোজা বুঝতে পারে সে প্রেগনেন্ট। সে যখন আমাকে এটা বলে আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাই। আমি সাথে সাথেই মা বাবাকে ফোন করে খুশির খবরটা জানাই। মা বাবাও অনেক খুশি হয় এই খবরটা শুনে। কিন্তু সেদিন রাতে ঘটে যায় আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাত 8টার দিকে আফরোজার প্রচুর মাথা ব্যথা শুরু হয়। আমি তার জন্য ওষুধ আনতে চাই, কিন্তু ফিরে এসে দেখি আফরোজা রুমে নেই। আমি পাগলের মতো আফরোজাকে খুঁজতে লাগি, কিন্তু কোথাও আমি আমার আফরোজাকে খুঁজে পাচ্ছিলাম না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় দেখি অনেক দূর থেকে কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না সেটা আফরোজা। আমি সেখানে দৌড়ে চলে যাই, কিন্তু ততক্ষণে ওরা আমার আফরোজাকে শেষ করে ফেলে। তারা সবাই মিলে আমার আফরোজাকে
গ্যাং রেপ করে। আমি সেখানে যাওয়ার আগেই তারা আমার কলিজা আফরোজাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আনিকা, আমি সেদিন আমার আফরোজাকে বাঁচাতে পারিনি আনিকা। আমি কান্না করতে করতে আর কথাই বলতে পারছি না। আমার কলিজাটা অনেক চিৎকার করেছিল, ওদের কাছে হাত জোর করেছিল, কিন্তু তারা আমার কলিজার কোনো কথাই শোনেনি। তারা আর আফরোজাকে বাঁচতে দিল না। তাদের শত্রু ছিলাম আমি, কিন্তু তারা আমার আফরোজাকে মেরে ফেললো। আমি কান্নায় ভেঙে পড়ি। ওরা ওরা আমাকে মারতে পারতো, কিন্তু অনেক আর কোনো কথা বলতে পারছে না, বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। এবার অনেকের কথাগুলো শুনে আনিকাও কেঁদে দিল। আনিকা তার কান্নাকে থামাতে পারছে না। কিছুক্ষণ পর অনেক আবার বলতে শুরু করলো, জানো আনিকা, আফরোজা অনেক অনেক ভালো ছিল। সে আমার মা বাবার অনেক আদরের ছিল। আফরোজার কেউ ছিল না, তাই সে আমার মা বাবাকে তার নিজের মা বাবা মনে করত। সে একাই পুরো বাড়ি গুছিয়ে রাখতো। অনেক পাগলের মতো কান্না করেছে। আনিকা কিছু না বুঝেই নিজের ওড়না দিয়ে অনেকের চোখের পানি মুছে দিল। আনিকা ভাবছে এত কষ্ট নিয়ে একটা মানুষ কিভাবে আছে। অনেক আবার স্বাভাবিক হয়ে বলতে শুরু করলো, তারপর আমি বাসায় চলে আসি। অনেক কিছু মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করে। বাসায় যাওয়ার পর কলিং বেল বাজাতেই মা মিষ্টির প্যাকেট নিয়ে আমার সামনে আসে, কিন্তু আফরোজাকে মা না দেখতে পেয়ে আমাকে জিজ্ঞেস করে, আফরোজা কোথায়? আনিকা, আমি তখন কোনো উত্তর দিতে পারিনি। আমি সেদিন বোবা হয়ে গিয়েছিলাম। আমি মা বাবাকে বলতে পারিনি মা, আফরোজা আর নেই। আমি কিছু না বলেই বাসা থেকে বের হয়ে আসি। আমার মা বুঝতে পারে কিছু একটা হয়েছে। আমি পরে মাকে সবকিছু খুলে বলি। সেদিন আমার মা বাবা আমাকে বাসা থেকে বের করে দেয়, কারণ সব দোষ আমার ছিল। আমি ওদের শত্রু ছিলাম, কিন্তু ওরা আমাকে না মেরে আমার কলিজাকে মেরে ফেলেছে। তারপর থেকে আমি আর কোনোদিন বাসায় যাইনি। হয়ে গেছি একটা বখাটে ছেলে। সবার চোখে হয়ে যাই ক্রিমিনাল। আমি পরে তাদের সবাইকে খুন করি যারা আমার কলিজাকে মেরে ফেলেছে। তারপর আমাকে জেলেও যেতে হয়েছে। অনেক পাগলের মতো কান্না করছে, সাথে আনিকাও কাঁদছে। আনিকা বুঝতে পারছে না সে কি করবে। কিছুক্ষণ পর আনিকা সেখান থেকে চলে যায়। অনেক আনিকার চলে যাওয়া দেখে ভাবছে, আমি জানতাম আনিকা আমার অতীতের ঘটনা জানলে তুমিও আমাকে ঘৃণা করবে। আমার প্রতি তোমার যে ভালোবাসা, সে ভালোবাসাটা থাকবে না। দেখেছো আনিকা, আমি আজ সঠিক। তোমাকে বলেছিলাম আমাকে তুমি ভালোবাসতে পারো না, কারণ আমি অনেক খারাপ একটা ছেলে। আমার অতীতের ঘটনা শুনে সেই তো আমাকে একা করে চলে গেলে সবার মতো। অনেক আরো কিছুক্ষণ নদীর পাড়ে থেকে একটু মনটাকে হালকা করে বাসায় চলে যায়। পরের দিন সকালে আনিকা অনেককে কল করে। অনেক আনিকার নাম্বার থেকে কল আসা দেখে অনেকটা অবাক হয়ে যায়। এরপর অনেক কলটা রিসিভ করলো। অনেক কোথায় আছো? নদীর পাড়ে আসতে পারবে একটু প্লিজ? কেন? আরে আসো না অনেক, প্লিজ না করো না। আচ্ছা, আসতেছি। এরপর অনেক ফ্রেশ হয়ে চলে গেল নদীর পাড়ে। সেখানে গিয়ে দেখে একটা নীলপরি, মানে আনিকা নীল শাড়ি পরে আছে। অনেক পিছন থেকে কাশি দিল। ও এসেছো তুমি? হুম। অনেক একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। অনেক, আমি কি তোমার আফরোজা হতে পারি? হতে পারি কি তোমার সুখ দুঃখের কষ্টের সাথী? আনিকা, তুমি জানো আমি একটা বখাটে। তারপরেও অনেক কিছু বলার আগেই আনিকা একটা কিস করে দিল অনেকের ঠোঁটে। আমি এই বখাটেকেই চাই। এরপর অনেককে জড়িয়ে ধরে আনিকা বলল, প্লিজ অনেক, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আনিকা অনেক রিকোয়েস্ট করতে থাকে। অনেকের অজান্তেই তার হাত জোড়া আনিকাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আনিকা বলে, অনেক, আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে ফিরিয়ে নিয়ে আসবো, প্রমিস। অনেক এটা শুনে অনেক খুশি হলো। অনেক ভাবছে কেউ একজন তো তাকে বুঝিয়েছে। এরপর আনিকাকে নিয়ে নতুন জীবন শুরু করে দেয় অনেক। যদিও অনেক জানে না তার নতুন যাত্রা কেমন হবে, তবে সে হয়তো এক চিলতে সুখের খোঁজে আনিকাকে আপন করে নেয়। আচ্ছা, এই গল্পটা থেকে আমরা যা শিখতে পারলাম সেটা হচ্ছে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের প্রতি এতটাই ভয়াবহ যেটা আমরা কল্পনাও করতে পারি না। সুতরাং মানুষকে অবহেলা না করে আপন করে নিন।
মানুষকে ভালোবাসতে শিখুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।